আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমিও তোমাকে অসম্ভব ভালোবাসি। আমার জীবনের শেষ নিঃশ্বাসটা আমি তোমায় দেখে। কি হয়েছে মা? এভাবে চিৎকার করছিস কেন? মা, মা, আমি ওই কালো ছায়াটা আবার দেখতে পেলাম। মা, আমার সাথে কেন এমন হচ্ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। এমন পাগলামি করিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। মা, আমার তো অতীত জীবনের কিছুই মনে নেই। আমি তো এটাও জানি না আমি কে, আমার পরিচয় কি। তোমাকে আর কিছুই জানতে হবে না। তোমার জীবন এখান থেকে আবার শুরু হয়েছে। আমরাই তোমার বাবা মা, আর এটাই তোমার পরিচয়। বেশ কিছু বছর আগে রঞ্জিত কুমার এবং তার স্ত্রী সরস্বতী দেবী গাড়িতে করে অজয় পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। তাদের জীবনে একটাই দুঃখ, তাদের নিজের কোনো সন্তান নেই। হঠাৎ করে তারা দেখতে পেলেন দূরে একটি মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। মেয়েটির সারা শরীরে কাটাছেঁড়া দাগ। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার জন্য সে তার অতীতের সমস্ত স্মৃতি ভুলে গিয়েছে। অনেক খোঁজ নেওয়ার পরেও মেয়েটির আসল পরিচয় জানা সম্ভব হয়নি। তারা মেয়েটির নাম রাখলেন প্রিয়ন্তিকা। বেশ কয়েক মাস সেবা যত্নের পর মেয়েটি শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার স্মৃতি ফেরানো আর সম্ভব হল না। তাদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি নদী। সে প্রায় নদীটার পাশে গিয়ে বসে থাকে, নদীটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর কি যেন ভাবতে থাকে। কে যেন তাকে ডাকছে, অদিতি, 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 শুনতে পাচ্ছ কি আমায়? কে কে ডাকছেন? অদিতিকে? আমার নাম তো অদিতি নয়। কে আপনি? আমার সামনে আসছেন না কেন? আফা, আফা, আপনি কার লগে কথা কন? এখানে তো কেউ নাই। তুই কি শুনতে পাসনি? কে যেন অদিতি বলে ডাকছিল। না তো আফা, এইটা মনে হয় আপনার মনের ভুল। গিন্নিমা আপনারে ডাকতে পাঠাইছে। আইয়া দেখি আপনি কার লগে জানে কথা কন, কিন্তু আশেপাশে কেউ নাই। আচ্ছা ঠিক আছে, চল। শহরের মস্ত বড় ব্যবসায়ী অর্ণব সিনহা। তার ধন সম্পদের কোনো অভাব নেই, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দুঃখ, তার প্রিয়তমা অদিতি সাহা বিয়ের 1 মাস আগে পাহাড়ে ঘুরতে গিয়ে মারা যায়। বেশ কিছু বছর আগে অদিতি তার বন্ধুবান্ধবদের সাথে অজয় পাহাড়ে ঘুরতে গিয়েছিল। কাজের চাপের জন্য অর্ণব তাদের সাথে যেতে পারেনি। তার বন্ধুবান্ধবরা ফিরে আসলেও অদিতির আর কখনো ফেরা হয়নি। তারা জানায়, অনেক রাত পর্যন্ত আনন্দ করার পর সকলে ঘুমোতে চলে গেলেও অদিতি সেখানে আরো কিছুক্ষণ বসেছিল। পরদিন সকাল থেকে তাকে আর দেখা যায়নি। তারা ধারণা করে অদিতি পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়, কিন্তু অর্ণবের বিশ্বাস ও এখনো বেঁচে আছে, কারণ তার লাশটা খুঁজে পাওয়া যায়নি। বাবা, তুই বিয়ে করে নে এবার। অদিতি মারা গেছে, তার আর খুঁজে পাওয়া যাবে না। তবে বিয়ে করলে তুই অদিতির স্মৃতি ভুইলা থাকতে পারবি। দেখিস সব ঠিক হইয়া যাইব। না মা, আমি অদিতিকে ছাড়া এ জীবনে আর কাউকে মেনে নিতে পারবো না। আমি তাকে ভীষণ ভালোবাসি। আমি তোর জন্য মাইয়া দেখছি, তুই সে মাইয়ার সাথেই বিয়ে করবি।
আমি তোর এই অবস্থায় আর দেখতে পারতাছি না। দয়া করে আমার সাথে এমন করো না। আমি প্রয়োজনে অদিতির স্মৃতি নিয়ে এই জীবন কাটিয়ে দিতে পারবো, কিন্তু তার জায়গায় অন্য কাউকে কল্পনাও করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই কর। প্রিয়ন্তীকে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে জেগে ওঠে। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে চোখে মুখে জল দেওয়ার জন্য দৌড়ে ওয়াশরুমে চলে যায়, কিন্তু ওয়াশরুমের আয়নার দিকে তাকাতেই যা দেখতে পেল সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এই শুনতে পাচ্ছো? প্রিয়ন্তীর চিৎকার না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি ওর কি হয়েছে। এভাবে চিৎকার করছে কেন? কি হয়েছে মা, চিৎকার করছিস কেন? দরজা খোল মা, দরজাটা খোল। মনে হয় দরজাটা ভাঙতে হবে। তুমি একটু সরো তো, আমি দরজা ভাঙছি। প্রিয়ন্তিকা, প্রিয়ন্তিকা, কই তুই মা? রুমে তো কোথাও দেখছি না। চলো তো ওয়াশরুমে গিয়ে দেখি। কি হয়েছে মা তোর? মনে হয় কোনো কিছু দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। প্রিয়ন্তিকা, শুনতে পাচ্ছিস আমার কথা? মা, মা, আমাদের বল, কি হয়েছিল তোর? কান্না করিস না মা, কি হয়েছে বল। না বললে আমরা জানবো কিভাবে? তুই ভয় পাস না, ভূত বলতে কিছুই হয় না। তুই একটু অসুস্থ, তাই হয়তো তোর হ্যালুসিনেশন হচ্ছে। কালকে ওকে সাইকিয়াট্রিস্ট অঞ্জনার কাছে একবার নিয়ে যেতে হবে। তুমি ঠিক বলেছ। এখন তো অনেক রাত হয়েছে, তুমি সকালে একটু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিও। মা, তুই ঘুমিয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। আজ রাতে আমি তোর পাশেই শুয়ে পড়ছি। ও মানুষ না, ওর সাথে একটা শয়তান আছে। সে কাউরে ছাড়বো না। বের করে দে, না হয় তোরা কেউ বাঁচতে পারবি না। পাগল নাকি? আপনি উল্টোপাল্টা কথা বলছেন কেন? সরেন সামনে থেকে। পাগল কইয়া ভাগাইয়া দিতাছোস? দেখবি দেখবি, আমারই লাগবো। লাগবে না আপনাকে। আপনি এসব উল্টোপাল্টা কথা বলা বন্ধ করুন। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? চল মা। আমি গতকালকে যে পাগলটিকে স্বপ্নে দেখেছিলাম সে অবিকল এইরকম দেখতে ছিল। এসব কি হচ্ছে আমার সাথে? আমার খুব ভয় করছে। এসব মনের ভুল। হয়তো আগে কোথাও তাকে দেখেছিলি, তাই এমন স্বপ্ন দেখছিস। ভয় পাওয়ার কিছু নেই এসব পাগল টাগল দেখে। টাকা কামানোর ধান্দা সব। চলো। প্রিয়ন্তিকা ও তার বাবা মা গাড়িতে করে শহরের উদ্দেশ্যে রওনা হল। সে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কতদিন সে ঠিক করে ঘুমায়নি, চোখের নিচে কালচে দাগ পড়ে গিয়েছে। সে জানালা দিয়ে বাইরের সারি সারি চলন্ত গাড়ির দিকে তাকিয়ে আছে। বিশাল বিশাল বিল্ডিং দেখছে। মনে হচ্ছে এই শহর যেন তার চিরপরিচিত। ঠিক এমন সময় অর্ণব সিনহা অদিতির ভাই রোহানের সাথে গাড়িতে করে অফিসে যাচ্ছিলেন। অদিতি মারা যাওয়ার পর থেকে রোহান অর্ণবের সাথেই থাকে। হঠাৎ করে তার প্রিয়তমা অদিতিকে দূর থেকে এক পলক দেখতে পায় সে। দেখা মাত্র সে বিচলিত হয়ে পড়ে। রোহান, আমি এইমাত্র অদিতিকে দেখলাম। কি বলছেন? কোথায় দেখেছেন? একটু আগেই পাশে একটা গাড়ি ছিল, সেখানে জানালার দিকে মুখ করে অদিতি বসেছিল। আমি এক পলক তাকে দেখলাম।
আপনি সারা দিন দিদির কথা ভাবতে থাকেন, মনের ভুলে কাকে না কাকে দিদির মতো দেখেছেন। আমার চোখে ভুল হতে পারে না। আমি শিওর আমি অদিতিকেই দেখেছি। দিদি যদি বেঁচে থাকতো তাহলে কি আপনার একবারও খোঁজ নিত না? আমাদের খোঁজ নিত না? মা শেষ নিঃশ্বাস পর্যন্ত দিদির জন্যই কান্না করেছে। সে কি মায়ের কাছেও একবার আসতো না? আমি কিছুই জানি না। আমার চোখ কখনো ভুল হতে পারে না। অন্য কাউকে দেখে আমি অদিতিকে মনে করব, এটা অসম্ভব। আমি শিওর আমি অদিতিকেই দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। চলেন দেখে আসি। ওই কালো গাড়িটাই তো? হ্যাঁ, ওটাই। বেশ কিছুক্ষণ পর গাড়িটা এসে থামল সিটি হসপিটালের সামনে। অর্ণব আর রোহান গাড়ি থেকে নামতে নামতে প্রিয়ন্তিকা তার পরিবারকে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকে গিয়েছে। অর্ণব তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে হসপিটালের ভিতরে চলে যায়, কিন্তু সে অদিতিকে আর দেখতে পাচ্ছে না। সে বিচলিত অবস্থায় এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ দেখতে পেল তারা ডাক্তারের কেবিনে প্রবেশ করছে। অর্ণব তড়িঘড়ি করে সেদিকে ছুটে গেল। অদিতি, অদিতি, এতদিন তুমি কোথায় ছিলে? আমি তোকে কত খুঁজেছি। আমাকে অদিতি বলে ডাকছেন কেন? অদিতি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার অর্ণব। আমি সত্যিই আপনাকে চিনতে পারছি না। আমার কিছুই মনে পড়ছে না। কে তুমি বাবা? তুমি প্রিয়ন্তীকে কিভাবে চেনো? আন্টি, ওর নাম প্রিয়ন্তিকা না, অদিতি। আজ থেকে 2 বছর আগে আমার আর অদিতির বিয়ে হওয়ার কথা ছিল। আমাদের 4 বছরের সম্পর্ক সফলতা পাওয়ার মাত্র 1 মাস আগে ও আমার কাছ থেকে হারিয়ে যায়। সবাই বলেছিল অদিতি মারা গিয়েছে, কিন্তু কিন্তু আমি বিশ্বাস করিনি। আমার বিশ্বাস ছিল ও বেঁচে আছে। আজ থেকে 2 বছর আগে অজয় পাহাড়ের কাছে ওকে রক্তাক্ত অবস্থায় কুড়িয়ে পাই। শরীরে অনেক কাটা দাগ ছিল, ছেঁড়া দাগ ছিল। মাথায় প্রচন্ড জোরে আঘাত পাওয়ার কারণে সে তার অতীতের সমস্ত স্মৃতি ভুলে যায়। ওর নাম আমাদের জানা ছিল না, তাই আমরা তার নাম রাখি প্রিয়ন্তিকা। আমাদের নিজেদের কোনো সন্তান নেই, তাই আমরা তাকে সন্তানের মতো করেই আগলে রেখেছি এতদিন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি অদিতিকে আমার কাছে নিয়ে যেতে চাই। আমি ওর চিকিৎসা করে ওকে সুস্থ করে তুলতে চাই। আমি তো আপনাকে চিনতে পারছি না, তাহলে আমি কিভাবে আপনার সাথে যাব? এই দেখো আমাদের একসাথে ছবি। আমরা একসাথে কত জায়গায় ঘুরে বেরিয়েছি। তোমার কি কিছুই মনে পড়ছে না অদিতি? না, তবে এটা বুঝতে পারছি আপনি অদিতিকে খুব ভালোবাসতেন। ওর আসল বাবা মা কোথায়? গত 1 বছর আগে মেয়ের কথা চিন্তা করতে করতে ওর মাটাও মারা গিয়েছে। ওর একটা ছোট ভাই আছে, নাম রুহান। ওর মা বাবা মারা যাওয়ার পর থেকে রুহান আমার সাথেই থাকছে। এই যে ওর ভাই রুহান। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার সব কথা বিশ্বাস করলাম। যেহেতু তোমাদের বিয়েটা সম্পূর্ণ হয়নি, তাই আমি চাই তুমি প্রিয়ন্তীকে বিয়ে করে তোমাদের ঘরে নিয়ে যাও, যতদিন সে আমাদের সাথেই থাকুক। অদিতি তার অতীত জীবনের সবকিছু মনে করার চেষ্টা করছে, কিন্তু দুঃখের বিষয় সে কিছুই মনে করতে পারছে না। হঠাৎ করে তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়। সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে হসপিটালে ভর্তি করতে হয়। কিন্তু যখন এক্স-রে রিপোর্ট আসে, ডাক্তার রিপোর্ট দেখে অবাক হয়ে যায়। অদিতির এক্স-রে রিপোর্ট দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না। মনে হচ্ছে তার বুকের পাঁজরে কেউ 2 হাত দিয়ে জাপটে ধরে রেখেছে। এমন কিছু আমার জীবনে আগে কখনোই দেখিনি। কিন্তু ওর সিটি স্ক্যান রিপোর্ট একদমই স্বাভাবিক। ডক্টর, ওকে কি সুস্থ করার কোনো উপায় নেই? উপায় হয়তো আছে, কিন্তু সেই উপায় আমার জানা নেই। আমি আমার কলিগদের সাথে আলোচনা করে দেখছি কি করা যায়। অদিতির জ্ঞান ফিরছে না কেন?
প্রচণ্ড চাপ নেওয়ার কারণে সে জ্ঞান হারিয়েছে। আমরা ওকে ঘুমের ওষুধ দিয়েছি, রাতের মধ্যে জ্ঞান ফিরতে পারে। ডাক্তার, ওর স্মৃতি কি আর কখনোই ফিরবে না? সে কথা তো বলা যায় না। স্মৃতি যে কোনো সময় ফিরতে পারে, আবার এমনও হতে পারে কোনো দিনও ফিরবে না। যত টাকা লাগুক আমি খরচ করতে রাজি আছি। আমি শুধু ওকে সুস্থ অবস্থায় দেখতে চাই ডাক্তার। দেখুন মিস্টার অর্ণব সিনহা, সকলেই তার প্রিয় মানুষটাকে সুস্থ অবস্থায় দেখতে চায়, কিন্তু সবকিছু তো আর আমাদের হাতে থাকে না। বিধাতার ওপর ভরসা রাখুন। রাত প্রায় ৩টে, সকলেই ঘুমিয়ে আছে। এমন সময় অদিতির জ্ঞান ফিরল। সে মিটমিট করে চোখ খুলছে, দেখতে পেল হাতে স্যালাইন লাগানো আছে। তার শরীর খুবই দুর্বল। হাত থেকে স্যালাইনটা খুলে ধীরে ধীরে বারান্দায় আসলো। সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন, তাই কেউ টের পায়নি। এত রাতে আশেপাশে কোনো মানুষ নেই। সে ধীরে ধীরে হাঁটছে। এমন সময় তার মনে হলো কেউ সামনের দিকে টানছে তাকে। হঠাৎ করে নজর পড়ে একটি কেবিনের দরজা খোলা। সে ধীরে ধীরে সেখানে যায়। গিয়ে দেখতে পায় একজন বয়স্ক মহিলা বেডে শুয়ে আছে আর হাতের ইশারায় তাকে ডাকছে। অদিতি মন্ত্রমুগ্ধের মতো সেদিকে চলে যাচ্ছে। কাছে যেতে বয়স্ক মহিলাটি তার হাত ধরে ফেলে এবং বড় বড় চোখ করে এমনভাবে তাকিয়ে আছে যেন তার মণিগুলি এখনই বেরিয়ে আসবে। ছাড়ব না, কাউকে ছাড়ব না, সবাইকে মেরে ফেলবো। ওই মহিলাটি আমার হাত চেপে ধরে আর আমাকে বলছিল কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। আপনি কার কথা বলছেন দিদি? ওই যে ওই রুমে একজন পাগল বৃদ্ধ মহিলা আছে, আমি ওনার কথা বলছি। আপনি কি বলছেন এসব? উনি তো আজকে সন্ধ্যায় মারা গিয়েছে। সকালে ওনার লাশ নিয়ে যাওয়া হবে। আপনি মিথ্যা কথা বলছেন কেন? উনি বেঁচে আছে। কি আশ্চর্য! আমি মিথ্যা কথা কেন বলবো আপনাকে? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আপনি আসেন আমার সাথে, আপনাকে দেখাই সে বেঁচে আছে কিনা। অদিতি সেই নার্সের সাথে পুনরায় সেই কেবিনে যায় এবং যা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় বৃদ্ধ মহিলাটি সত্যিই মৃত। অদিতি হতভম্বের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। এতক্ষণ যা দেখল তা কি সত্যি ছিল নাকি মনের ভুল? ডক্টর সাহেব, অদিতির শারীরিক অবস্থা তো দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। এখন আমরা কি করতে পারি? অদিতি হ্যালোসিনেশন কবে থেকে হচ্ছে? অনেক আগে থেকেই হচ্ছে। আমরা এটাকে মনের ভুল ভেবে প্রতিবারই অবহেলা করে গিয়েছি। আমাদের আরও আগে থেকে এই বিষয়টা জানানো উচিত ছিল। যতটুকু ধারণা করা যায়, সে সিজোফেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত। ওরে কি সুস্থ করা সম্ভব না? এটা খুবই বিরল একটা সমস্যা। কেউ এই রোগে আক্রান্ত হলে সে এমন কিছু দেখতে পায় যা অন্যরা দেখতে পায় না। এখন কি করা যায়? আপনারা তাকে একটা নীরব পরিবেশে রাখতে পারেন। প্রতিনিয়ত স্মৃতি ফেরানোর চেষ্টা করে যেতে হবে। অতীতের সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিতে হবে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, 15 দিন পর আবার নিয়ে আসবেন। শহর থেকে কিছুটা দূরে অর্ণবের একটি বাগান বাড়ি আছে। সেখানেই সকলকে নিয়ে যাওয়া হয়। খোলা পরিবেশে অদিতির মন কিছুটা ভালো হতে পারে। সে বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। মনে হচ্ছে এই বাড়িটা তার খুব পরিচিত। রাতের খাবারের পর সকলে ঘুমিয়ে পড়ে। অদিতি, হঠাৎ করে অদিতি শুনতে পায় অদিতি, কেউ যেন তার নাম ধরে ডাকছে। অদিতি, অদিতি। অদিতি মন্ত্রমুগ্ধের মতো সেই শব্দটাকে অনুসরণ করতে থাকে। অনুসরণ করতে করতে কখন যে ঘর থেকে বেরিয়ে গেছে বুঝতে পারেনি।
আমি আপনার স্মৃতি ফিরিয়ে দিতে পারবো। কিভাবে পারবেন আমার স্মৃতি ফিরিয়ে দিতে? দয়া করে আমার স্মৃতি ফিরিয়ে দেন। আমার সাথে আসুন। অদিতি লোকটির পেছন পেছন যেতে থাকে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। কিছুটা দূর যাওয়ার পর সে আর ওই লোকটিকে দেখতে পারল না। চারদিকে ভয়ঙ্কর হাসির শব্দ হচ্ছে। হাসির শব্দে ভয় পেয়ে সে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ওপর দিকে তাকিয়ে দেখে সেই লোকটি ফাঁসিতে ঝুলছে। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। অন্য অদিতি ভয় পেয়ে আবার দৌড়াতে শুরু করে, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি তাকে এগোতে দিচ্ছে না। অদিতি প্রাণপণে চিৎকার করছে, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পাচ্ছে না। সে একটা গাছকে শক্ত করে ধরে রেখেছে। হঠাৎ সবকিছু শান্ত হয়ে যায়। প্রিয়ন্তিকার কি হয়েছে? সে এতটা ভয়ানক আচরণ করছে কেন? এ তো আমার প্রিয়ন্তিকা হতেই পারে না। এ আমার প্রিয়ন্তি নয়, নিশ্চয় খারাপ কোনো আত্মা ওর ওপর ভর করেছে। আমি বিশ্বাস করতে পারছি না, ভূত বলেও কি কিছু আছে? আজকের ঘটনাটা না ঘটলে হয়তো আমারও বিশ্বাস হতো না। সেদিনে সে পাগল লোকটাকে খুঁজে বের করতে হবে। সে নিশ্চয়ই কিছু করতে পারে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। অদিতির বাবা আর অর্ণব যায় সেই পাগল লোকটির খোঁজ করতে। লোকের কাছে খোঁজ নিয়ে জানতে পারে সেই লোকটি কবরস্থানে থাকে। কবরস্থানে গিয়ে দেখতে পায় সেই পাগল লোকটি কবরের উপর কান দিয়ে কিছু শোনার চেষ্টা করছে। দেখলি তো, ওই আমার কাছেই আবার আইতে হইল। আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি। আমার মেয়েটাকে বাঁচান বাবা। আমি সব কিছু জানি, কিন্তু তারে একটা শয়তানের আত্মা ভর করছে। সে খুবই শক্তিশালী। আমার হাতে কিচ্ছু নাই। আমি জানি আপনি পারবেন তাকে বাঁচাতে। দয়া করে চলুন আমার সাথে। অনেক অনুরোধের পর সেই পাগল লোকটি তাদের সাথে যেতে রাজি হল। অদিতি ঘুমিয়ে আছে। পাগল লোকটি তার নাকের সামনে কি যেন একটা ধরতেই সে উঠে পড়ে। আবার সে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এমন সময় তার শরীরটা শূন্যে ভাসতে থাকে। এই, কে তুই বল? না, তুই বল, না হয় তোর কিন্তু খবর আছে। তুই আমার কিচ্ছু করতে পারবি না। এইবার বল তুই কে? আমি তাপস রঞ্জন দাস। বাবার নাম অক্ষয় দাস। তুই অদিতিরে কবজা করছস কেন? সাইরা দে বাচ্চা মাইয়াডারে। বেশিক্ষণ আটকায় রাখা সম্ভব হইব না। এই শয়তান আমার ধারণার চাইতেও অনেক বেশি শক্তিশালী। তাপস রঞ্জন? ও তো আমার বন্ধু ছিল। 2 বছর যাবৎ ওকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে মারা গেল কিভাবে? আর সে কেনই বা অদিতির ক্ষতি করতে চাইছে? অদিতি তো কখনো কারো ক্ষতি করেনি। অর্ণবদা, আমি বলছি কি হয়েছে, যে কথাটি আমি আর দিদি ছাড়া কেউ জানে না।
হ্যাঁ বলো, কি কথা? আজ থেকে 2 বছর আগে একদিন মা বাসায় ছিল না, শুধু দিদি আর আমি ছিলাম। হঠাৎ করে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি অর্ণবকে বিয়ে করো না, আমাকে বিয়ে করো, আমি তোমাকে অনেক ভালো রাখবো। তাপসদা, কি বলছেন এসব? আমার সাথে তো অর্ণবের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর আমি তাকে ভীষণ ভালোবাসি। এটা কি করে সম্ভব? তাছাড়া আপনি তো আমার দাদার মতো। প্লিজ এমন করো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অর্ণবের থেকেও বেশি ভালোবাসবো। আপনার তো বউ আছে, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি কিন্তু অর্ণবকে সব বলে দিব। আমি আমার বউকে ছেড়ে দেব, আমি তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। আমি একটা বার তোমাকে কাছে পেতে চাই। তাপসদা দিদির ওপর ঝাঁপিয়ে পড়ে। জোরাজুরির এক পর্যায়ে দিদি একটা ফুলদানি দিয়ে তাপসদার মাথায় মারে। আমি তো এই বিষয়ে কিছুই জানি না, আমাকে আগে থেকে জানানো উচিত ছিল। আর অদিতিকে এই শয়তানটার হাত থেকে কিভাবে রক্ষা করব? আমার হাতে আর কিচ্ছু নাই, তারে পুরাপুরি কবজা কইরা ফেলাইছে। তবে একটা উপায় আছে, কিন্তু এতে কইরা তোমাদের মৃত্যু পর্যন্ত হইতে পারে। কি উপায়? আমি আমার জীবন দিয়ে হলেও অদিতির জীবন বাঁচাতে চাই। যদি ওই শয়তানটার মৃত শরীরটার মাথায় অদিতির হাত ছোঁয়ানো যায়, তাইলে আত্মাটা ওই শরীরে চইলা যাইব আর পুইরা ছাই হইয়া যাইব। আমি তোমাগর এই তাবিজটা দিতাছি, এইটা পড়া থাকলে তোমাগর কোনো ক্ষতি করতে পারবো না। অর্ণব আর রোহান মিলে অদিতির বাসায় যায়। অনেকদিন ধরে কেউ না থাকায় ঘরের চারদিকে ধুলোর স্তূপ জমে রয়েছে। হঠাৎ তাপসের আত্মা অর্ণবের দিকে একটি চেয়ার ছুঁড়ে মারে, আর অর্ণবের হাত থেকে তাবিজটা খুলে পড়ে যায়। অর্ণব তাবিজটা খুঁজতে থাকে, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি তার পুরো শরীরটাকে টানতে টানতে দেওয়ালের দিকে ছুঁড়ে মারে। তার নিস্তেজ শরীরটা মাটিতে পড়ে আছে। তার হাত থেকে কিছুটা দূরে তাবিজটা দেখতে পেয়ে হাতটা বাড়ায়। আত্মাটি তার উপর আরো একটি চেয়ার ছুঁড়ে মারতেই সে দ্রুত গতিতে তাবিজটা নিয়ে উঠে দাঁড়ায়। অদিতিকে টানতে টানতে কবরের কাছে নিয়ে যায়। সেখানে রোহান আগে থেকেই তাপসের পচাগলা শরীরটা কবর থেকে উঠিয়ে রেখেছে। তাপসের কপালে অদিতির হাতটা লাগতেই তার শরীরে আগুন ধরে যায়।